ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 15 জুন। বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় farstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ।
এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। ইহুদিবাদী ইসরায়েলের নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই ওই মন্ত্রিসভার পক্ষ থেকে ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশ সংসদে নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনে ইসরায়েলের নাভিশ্বাস শীর্ষক একটি আলোচনা। প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্পের আসর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নিজেদের তৈরি করোনার টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। শিগগিরই অনুমতি পাচ্ছে আরও 2টি টিকা। বাইতুল মোকাদ্দাসে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল আজ। উস্কানিমূলক যে কোনো তৎপরতা মোকাবেলায় প্রস্তুত ফিলিস্তিনিরা। বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান। দাবি উঠেছে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতেরও। এবং ভারতে শুধু অমুসলিম শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে। সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের শুনানি পিছিয়েছে 2 সপ্তাহ। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী মোকাবিলার জন্য দেশে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের এই টিকা কোভ ইরান বারেকাত নামে পরিচিত। গতকাল ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান। মন্ত্রী সাইদ নামাকি জানান, আগামীতে রাজি এবং ফাকরা নামের অপর 2 টিকা ব্যবহারের তালিকায় আনা হবে। রাজি ভ্যাকসিন হচ্ছে ইরানে উৎপাদিত করোনা বিরোধী দ্বিতীয় ভ্যাকসিন, যা ইরানের রাজি ও সিরাম রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে উৎপাদন করেছে। এছাড়া ইরানের ফাকরা ভ্যাকসিন উৎপাদন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র। শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যে ইরানের সমস্ত জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, কখনো কখনো একটি ভোটও নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে কারণে কারো এরকম বলা ঠিক নয় যে আমার একটিমাত্র ভোটে কী বা এসে যাবে। সর্বোচ্চ নেতার রচনা, বক্তব্য ইত্যাদি সংরক্ষণ সম্পর্কিত কার্যালয়ের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজে আজ একথা বলা হয়েছে। আয়াতুল্লাহ উজমা খামেনির অফিসিয়াল পেজে দেওয়া ওই স্ট্যাটাসে আরও লেখা হয়েছে, অনেক সময় একটি ভোট কিংবা কয়েকটি রায় একটি দেশের ভাগ্য নির্ধারণে প্রভাব বিস্তার করে। আসছে 18 জুন 2021 তারিখে ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত সুন্নি আলেম মাওলানা শেখ মোহাম্মদ আলী আমিনি বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করবে। তিনি আজ ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় আহলে সুন্নাত ফতোয়া বোর্ডের প্রভাবশালী এই সদস্য আরও বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের নেতা এবং জনগণের বিশ্বস্ত সব ব্যক্তিত্বদের উচিত সবাইকে ভোটদানে উৎসাহিত করা। একই সঙ্গে সুযোগ্য প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরা, যাতে ভোটারেরা প্রার্থী নির্বাচনে ভুল না করে। শেখ মোহাম্মদ আলী আমিনি বলেন, ভোটাধিকার হচ্ছে সংবিধানে বর্ণিত একটি নাগরিক অধিকার। সবার উচিত এই অধিকার প্রয়োগ করা। তিনি শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে দেশীয় গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এই সুন্নি আলেম। আগামী 18 জুন শুক্রবার ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধকে মানবতার বিরুদ্ধে নীরব অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের সদস্যদের এক বৈঠকে তিনি আজ কথা বলেন। রুহানি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ইরানি জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী যেসব অপরাধ করেছে সেগুলোর একটা বিবরণ প্রকাশ করা জরুরি, যাতে বিশ্বের সবাই এই অপরাধযজ্ঞ সম্পর্কে জানতে পারে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ ও সামরিক সংঘাতের ক্ষেত্রেই মানবতা বিরোধী অপরাধ ঘটে বলে সাধারণ মানুষ মনে করে থাকে, কিন্তু নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধ মানবতার বিরুদ্ধে নীরব অপরাধ, তা মেনে নিতে হবে। এই অপরাধকে স্বীকৃতি দিতে হবে। ইরান এ ধরনের নীরব অপরাধযজ্ঞের শিকার হিসেবে নিষেধাজ্ঞা আরোপকারীদের মানবতা বিরোধী অপরাধের সনদ বিশ্ববাসীর সামনে প্রকাশ করবে। একই সঙ্গে ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের বিজয়ের কথাও তুলে ধরা হবে। রুহানি বলেন, এখন আমেরিকাই স্বীকার করছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আমেরিকার এই স্বীকারোক্তি ইরানের জন্য বড় বিজয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরায়েলিদের পতাকা মিছিলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে তারা মসজিদুল আকসা সহ বাইতুল মোকাদ্দাসে ইসরায়েলি আগ্রাসন এবং তাদের পতাকা মিছিলের বিরুদ্ধে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিশাল মিছিলের ডাক দিয়েছে। মিছিলে ফিলিস্তিনিদের ব্যাপক উপস্থিতির আহ্বান জানানো হয়েছে ওই যৌথ বিবৃতিতে। আল জাজিরা নিউজ নেটওয়ার্ক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো দৃঢ়তার সঙ্গে জানিয়েছে তারা আল আকসা ও আল কুদসের উপর ইহুদিবাদী আগ্রাসন কিছুতেই সহ্য করবে না এবং তারা কথার পরিবর্তে কাজের মাধ্যমে তাদের এই প্রতিশ্রুতি পূরণে সদা প্রস্তুত রয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে কোনোভাবেই চুপ থাকবে না বলে আবারও তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। আজ অধিকৃত বাইতুল মোকাদ্দাসে ইহুদিবাদী ইসরায়েলিরা পতাকা মিছিল করবে। ইসরায়েলের নয়া মন্ত্রিসভাও গতরাতে ওই পতাকা মিছিলের প্রতি সমর্থন জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে 25 ও 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে আসন্ন ঈদ উল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতেরও দাবি জানিয়েছে তারা। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছে জাতীয় ওলেমা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে দেশের 560টি মডেল মসজিদে সুদক্ষ জনবল নিয়োগ ও আসন্ন কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতেরও দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ওলেমা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি। তিনি বলেন, কওমি মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রগত মৌলিক পার্থক্য রয়েছে। কওমি মাদ্রাসা শিক্ষা প্রদানের সাথে সাথে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে। ফলে কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতেও অবদান রাখে। করোনার এই দুঃসময়ে যখন মানুষের খাদ্য সংকট চরমে, এমনি মুহূর্তে লাখো লাখো শিক্ষার্থীর খাদ্য ও আবাসন ব্যবস্থা বন্ধ করে রাখা অমানবিক। এ সকল মানবিক ও সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে দেশের সকল কওমি মাদ্রাসা খুলে দেবার মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী, এতিম ও অসহায় মানুষের আবাসন ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। দেশে প্রায় 30 লাখ মসজিদের 10 লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকুরি বিধি এবং বেতন কাঠামো ঠিক করার দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। এ সময় সারা দেশে সম্প্রতি আটককৃত আলেমদের মুক্তিরও দাবি জানান তারা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবনকে বিজেপির দলীয় ভবনে পরিণত করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক
কুণাল ঘোষ। আজ রাজ্যপালের দিল্লি সফরকে কটাক্ষ করে কুণাল ঘোষ আরও বলেন, রাজ্যপাল যখন দিল্লি যাচ্ছেন তখন রাজ্যপালের বলা উচিত কেন কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রাজ্যকে বঞ্চিত করে গেল যত রকম পাওনা, জিএসটি ইত্যাদি বিষয়ে। সব থেকে বড় কথা, কেন সঠিক সময়ে অক্সিজেন পাওয়া গেল না, ভ্যাকসিন পাওয়া গেল না, সেই কথাগুলো বলা উচিত। কেন্দ্রীয় সরকারের কোভিড নীতির সম্পূর্ণ ব্যর্থতা, উনি সেগুলো নিয়ে কথা বলুন। শুধুমাত্র একেবারে বিজেপির এজেন্টের কাজ করছেন তিনি। উনি বিজেপির দলীয় ভবন তৈরি করেছেন রাজভবনকে বলেও মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভারতে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে আবেদনের শুনানি 2 সপ্তাহ পিছিয়েছে। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের কাছ থেকে সম্প্রতি নাগরিকত্বের আবেদন আহ্বান করেছে ভারত সরকার। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি 2 সপ্তাহ পিছিয়ে গেছে। আবেদনকারী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আইনজীবী কপিল সিব্বাল আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের হলফনামার জবাবি হলফনামা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। আজ আদালত এটি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, নাগরিকত্বের আবেদন 1955 সালের আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার 28 মে জারি করা আদেশের আওতায় নাগরিকত্বের আবেদনের কথা বিবেচনা করতে 13 জন জেলা কালেক্টরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। সরকার আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থী হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বী যারা বর্তমানে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের 13 জেলায় বাস করছেন তাদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ওই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতে আবেদনকারী মুসলিম লীগ একে সংশোধিত নাগরিকত্ব আইন 2019 বা সিএএ বাস্তবায়নের একটি প্রচেষ্টা বলে বর্ণনা করেছে। এ প্রসঙ্গে গতকাল সোমবার আদালতে কেন্দ্রীয় সরকার তার দাখিল করা হলফনামায় পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 28 মে জারি করা আদেশটি 2019 সালে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের সাথে সম্পর্কিত নয়। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। কানাডার ব্যস্ততম সমুদ্র বন্দর পোর্ট অব প্রিন্স রুপার্টে ইহুদিবাদী ইসরায়েলের একটি কন্টেইনার জাহাজ ভিড়তে দেয়নি দেশটির বিক্ষোভ প্রতিবাদকারীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভকারীরা কানাডার এই গুরুত্বপূর্ণ বন্দরে ইহুদিবাদী ইসরায়েলের কন্টেইনার জাহাজটি ভিড়তে দেয়নি। বন্দরে ইসরায়েলের জাহাজ যাতে ভিড়তে না পারে সেজন্য বিক্ষোভকারীরা ফেয়ার ভিউ কন্টেইনার টার্মিনালের প্রবেশমুখে পিকেট লাইন তৈরি করেন এবং জাহাজটিকে প্রতিহত করে। উত্তর আমেরিকার দেশগুলোতে এরই মধ্যে যে ব্লক দ্য বোট আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি এই কন্টেইনার জাহাজটি প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ইহুদিবাদী বর্বরতায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে জাহাজ প্রতিহত করার কর্মসূচি পালন করে যাচ্ছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান শেখ নাবিল কাউক বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনিদের জন্য কৌশলগত প্রতিরোধের কেন্দ্র সৃষ্টি করেছেন। কয়েকটি আরব দেশের সংগঠনের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে গতকাল নাবিল কাউক এ মন্তব্য করেন। প্রতিনিধি দলটি অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত এলাকা পরিদর্শন করে। নাবিল কাউক বলেন, এটি এখন প্রমাণিত সত্য যে ইহুদিবাদীরা হচ্ছে মুসলিম উম্মার প্রধান শত্রু আর আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইরান হচ্ছে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েল বিরোধী গভীর প্রতিরোধ বলয়ের কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন ফিলিস্তিনি জনগণ, আল কুদস, আল আকসা মসজিদ এবং গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর 1 নম্বর সমর্থক। বৈঠকে নাবিল কাউক পরিষ্কার করে বলেন, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসের মধ্যে যে কৌশলগত সহযোগিতা ও সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে তা অমূল্য সম্পদ এবং এই ইস্যুটি এখন ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন।
শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলে নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিন পরই এই মন্ত্রিসভা ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা বায়তুল মুকাদ্দাসে উগ্র ইহুদিদের পতাকা মিছিলের প্রস্তাব অনুমোদন করেছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের নতুন মন্ত্রিসভা গঠনের মাত্র একদিন পর এই মন্ত্রিসভা ফিলিস্তিন বিরোধী পদক্ষেপ নিয়েছে এবং তারা বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে আজ পতাকা মিছিলের প্রস্তাব অনুমোদন করেছে। কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের সমর্থকরা পতাকা মিছিল বের করার ডাক দিয়েছে। কথা ছিল গত বৃহস্পতিবার ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করবে, কিন্তু ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর হুমকির কারণে ওই মিছিল বের করা থেকে উগ্র ইহুদিবাদীরা বিরত থাকে। এরপর ইসরায়েলের নতুন মন্ত্রিসভা এ ধরনের পতাকা মিছিলের অনুমতি দেওয়ার পর আবারও তারা বায়তুল মুকাদ্দাস এলাকায় মিছিল করার পদক্ষেপ নিয়েছে। উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার মাধ্যমে ফিলিস্তিনিদেরকে সমূলে উৎখাতের আহ্বান জানাবে বলে কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় কাঠামোর মূল নীতি নির্ধারণে বর্ণবাদ ও উগ্রবাদী চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নীতি বা চেতনা ইসরায়েলের নতুন মন্ত্রিসভার জন্য সংকট হয়ে দাঁড়াবে এবং তাদেরকে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে, ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা উগ্র ইহুদিবাদীদেরকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পতাকা মিছিল বের করার জন্য যে অনুমতি দিয়েছে তার বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের দৈনিক হারেটস লিখেছে, গাজা পরিস্থিতি এখনও থমথমে হয়ে আছে এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডাররা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েলের যে কোনো ক্ষুদ্র ভুলের প্রতিশোধ নিতে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। এ অবস্থায় ইহুদিদের পতাকা মিছিল আরেকটি যুদ্ধের সূচনা করতে পারে। এদিকে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলের মোকাবেলায় ফিলিস্তিনিদেরকে মসজিদুল আকসায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। সংগঠনটি বলেছে, পতাকা মিছিল আয়োজন উস্কানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের নতুন মন্ত্রিসভা তাদের কার্যক্রম শুরুর একই সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন করেছে, যা কিনা ইসরায়েলের নতুন মন্ত্রিসভাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, দেশে হেফাজত ইস্যুতে কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ জাতীয় সংসদে বলেছেন, হেফাজতের ইস্যুতে কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। ফৌজদারি অপরাধী আলেম নামধারী ক্ষমতা লিপ্সু রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িতদেরই কেবল আইনের আওতায় আনা হয়েছে। এর আগে বিলটির উপরে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে আলেম ওলেমাদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে এর কঠোর সমালোচনা করেন এবং তাদের মুক্তি দাবি করেন। এ প্রসঙ্গে বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রেডিও তেহরানকে বলেন, তাদেরকে চোর ডাকাতের এবং সন্ত্রাসীদের মতো ট্রিট করাটা এটা আসলে আলেমদেরকে অনেকটাই অবজ্ঞা করা শামিল এবং অসম্মান করা শামিল আমরা মনে করি। দুর্নীতি দমন কমিশন কর্তৃক আলেমদের সম্পদের তদন্তের বিষয় প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, যে দুর্নীতির বিষয়টা এই জন্য দুদক থেকে এবং বিভিন্ন এজেন্সি থেকে যে সমস্ত বার্তা দেয়া হচ্ছে, এটাও আসলে একটা হয়রানিরই একটা অংশ। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার হচ্ছে, অনেকে পালিয়ে যাচ্ছে। পিকে হাওলাদার এরকম একজন লোক, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট হয়ে চলে যাচ্ছে, বাংলাদেশের রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে।
এবং অনেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন রকম আমরা অভিযোগ পাচ্ছি। সেই সমস্ত ব্যাপারে তো সরকার এবং দুদকের তৎপরতাটা লক্ষণীয় না। তা সেটা বাদ দিয়ে আলেম ওলামা যাদের অ্যাকাউন্টে হয়তো 2-4 লাখ টাকাও খুঁজলে পাওয়া যাবে না, তাদের ব্যাপারে তদন্ত করাটা কি উদ্দেশ্যে, এটা তো আসলে স্বাভাবিকভাবেই অনুমেয় যে এটা একটা হয়রানির অংশ। এছাড়া কয়েকদিন আগে একজন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের নিখোঁজ হবার ঘটনা প্রসঙ্গে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন একটি গুম সংস্কৃতি চালু হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের মতো একজন ইসলামী বক্তা গুম হবার ঘটনায় গোটা আলেম সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত।